একজন গ্রামের ছেলের অসাধারণ যাত্রা। আরামবাগের মাটি থেকে উঠে এসে কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলার অন্যতম পরিচিত সাংবাদিক মুখ। একটি মোবাইল ফোন, অদম্য সাহস আর মানুষের পাশে থাকার অঙ্গীকারকে সঙ্গী করে কিভাবে তিনি অর্জন করলেন হাজার হাজার মানুষের আস্থা, সেই গল্পই উঠে এসেছে এই বিশেষ সাক্ষাৎকারে। ক্যামেরার সামনে বরাবরের মতোই অকপট, নির্ভীক ও স্পষ্টভাষী আরামবাগ টিভির শফিকুল ইসলাম। সাংবাদিকতার শুরু থেকে আজকের ডিজিটাল যুগের সংবাদ পরিবেশন, সমাজ ও রাজনীতি নিয়ে তার ভাবনা, যুব সমাজের বর্তমান অবস্থান, সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতার সংকট, দেশ ও রাজ্যের নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের ভবিষ্যৎ, রাজনৈতিক নেতৃত্বের প্রতি প্রত্যাশা, আরএসএস সম্পর্কে তার মূল্যায়ন এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তুলে ধরেছেন নিজের স্পষ্ট মতামত। জীবনের অজানা অধ্যায়, সংগ্রাম, সাফল্য ও স্বপ্ন। শুনুন শফিকুল ইসলামের না বলা অনেক অজানা কথা একান্ত সাক্ষাৎকারে। দাদা, তুমি এতটাই পরিচিত মুখ যে তোমাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। তা প্রথমেই জানতে চাইবো, তোমার ছেলেবেলা পড়াশোনা কোথা থেকে শুরু, কোন গ্রামে তুমি মানুষ হয়েছে, এটা একটু বলো না। আমার ছেলেবেলা আরামবাগের একেবারে একটা প্রত্যন্ত এলাকা, আরান্ডি বলে একটি অঞ্চল আছে, তার মধ্যে শীতলপুর বলে একটা গ্রাম আছে, সেখানে আমার বেড়ে ওঠা। ওখানে মানে প্রাথমিক যে স্কুল আছে, কালুপাড়া বলে একটা জায়গা রয়েছে, কালুপাড়া জয়সিংহচক প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমার পড়াশোনা, সরকারি একটা স্কুল। তারপরে ওখান থেকে পাশে ধামসা পিসিসেন ইনস্টিটিউশন বলে একটি হাই স্কুল আছে, সেখান থেকে মাধ্যমিক। তারপর আরেকটু পাশে মানে এদিক ওদিক ডিহিবাগনান কেবি রাই এইচএস স্কুল, সেখান থেকে উচ্চ মাধ্যমিক। তারপর কলকাতা চলে গেছিলাম, ওখানে গিয়ে আমার যে গ্র্যাজুয়েশন কেমিস্ট্রি অনার্স আমি কলকাতার এজেসি বোস কলেজ থেকে মানে করি আর কি। তারপরে আর পড়াশোনা করিনি আমি। আমার মানে গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোনোর 1 মাস আগে থেকে মিডিয়াতে যুক্ত হই, মানে রেজাল্ট আউটের আগে থেকে আমি মিডিয়াতে আছি। তারপর থেকে আর কোনো চেঞ্জ করিনি, সেইভাবেই মানে 21 বছর বয়স থেকে মিডিয়াতে আছি, আজও চালাচ্ছি। শুধু প্ল্যাটফর্ম বদলেছে, কখনো টিভি, কখনো সোশ্যাল মিডিয়া, এইরকম আর কি। প্রথম প্রতিষ্ঠান কি সাংবাদিকতার, কোন কাগজ বা মিডিয়া? আমি প্রথমে কাজ করেছি কলকাতার খবর এখন বলে একটি মানে প্রোডাকশন হাউস ছিল প্রথমে, তারপরে চ্যানেল হয় বাংলা এখন বলে, সেখান থেকে আমার কাজ শুরু আর কি। তারপরে সেখান থেকে আমি দিল্লির একটি চ্যানেল, যারা কলকাতায় মানে করতে চেয়েছিল বাংলা চ্যানেল, ভয়েস অফ ইন্ডিয়া বলে, সেখানে কিছুদিন কাজ করেছি। যদিও সেটা শুরু সেইভাবে হয়নি বাংলাতে, কলকাতায় তাদের কোনো সমস্যা ছিল। তারপর ওখান থেকে আমি চ্যানেল 10 মানে আগের প্রথম দিকের চ্যানেল 10 শান্তনুর যেটা, সেখানে শান্তনু বলতে এখন শান্তনু অনেক নাম আছে, এই শান্তনু যারা চেনেন তারা জানেন, শান্তনু ঘোষ। তো তারপরে আমি একটি পত্রিকাতে কাজ করি। তো সেই পত্রিকার পরে আমি আবার চ্যানেল 10-এ ব্যাক করি কিছুদিনের জন্য, তারপরে কলকাতা টিভি। তারপরে তো নিজস্ব পত্রিকা বের করি কলকাতা টিভিতে কাজ করতে করতে। খানাকুল বার্তা, আমাদের এখানে খানাকুলে, পাশে হাওড়ার আমতা বার্তা, তারপরে আরামবাগে পৌর বার্তা, এইসব করতে করতে তারপরে টিভি চ্যানেল খোলার একটা চিন্তা ভাবনা করি, কেবল টিভি, আরামবাগ কেন্দ্রিক। নাম ছিল আরামবাগ টিভি, সে নামটা এখনও আছে। দাদা, সেই প্রসঙ্গে আসবো, তার আগে একটু জিনিস জানতে চাইছি। চ্যানেল 10-এ কাজ করার সময় কঙ্কাল কাণ্ড, একটা মিনারেল ওয়াটার নিয়ে একটা সমস্যা হয়েছিল, প্যাকেজিংয়ের আগে ডেট পড়ে যাচ্ছিল, এই সমস্ত ঘটনা মনে আছে তোমার? হ্যাঁ, মনে থাকবে। ওই সব খবরগুলো আমার একটা আলাদা পরিচিতি তৈরি করেছিল মিডিয়াতে, বিশেষ করে এনআরএস হাসপাতাল থেকে কঙ্কাল যে কীভাবে কতটা সহজে পাচার হয় সেটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। সেই কঙ্কালটা মর্গ থেকে আনার একটা লম্বা ইতিহাস আছে, তো কৌশলের সে মনে তো থাকবেই। আমি সবসময় মনে করি যে রিপোর্ট তো দিনে প্রচুর হয়, কিন্তু রিপোর্ট এমনই করতে হবে মানুষের মানে মনে দাগ কেটে যাবে। রিপোর্টার প্রচুর আছেন, প্রচুর রিপোর্ট হচ্ছে, কিন্তু আমাকে এমন কিছু করতে হবে মানুষ বলবেন যে হ্যাঁ ওই রিপোর্টটা অমুক রিপোর্টার করেছিলেন। রিপোর্টারও একটা এস্টাবলিশমেন্ট আসবে, চ্যানেলেরও একটা এস্টাবলিশমেন্ট আসবে যে ওই চ্যানেলে দেখলাম।
এখন দেখবে অনেক খবর হয়, কিন্তু মানুষকে যদি তুমি জিজ্ঞাসা করো সন্ধ্যার দিকে যে ওই খবরটা কোথায় দেখেছো, বলতে পারবেন না যে কোন চ্যানেলে দেখেছি। মানে সবাই গড়পড়তা সবাই দেখাচ্ছেন, সব মিডিয়ায় সমানভাবে দেখাচ্ছে, একটু এদিক ওদিক। কিন্তু আমি চেষ্টা করতাম এমন খবর করতে যে খবরটা বা যে অ্যাঙ্গেলে অন্য কোনো মিডিয়া করেনি, সেজন্য একটু আলাদা হতো, নিজেকে একটু আলাদা করে আইডেন্টিফাই করার চেষ্টা করেছিলাম। তো সেজন্য মানুষের মনে দাগটা কাটতে পেরেছিলাম। শুধু মানুষ না, মিডিয়া হাউসের যারা দায়িত্বে থাকেন তাদেরও মনে দাগটা কাটতে পেরেছিলাম। সেজন্য আমি পরপর কাজটা পেয়ে গেছি। কিন্তু একটা সময় এসে মনে হয়েছে যে ওই চাকরি করব না, নিজে কিছু করব, তারপরে এইগুলো করতে শুরু করলাম। দাদা, এখন তো বিভিন্ন মাধ্যম চলে এসেছে, তো সেই সময়কার তোমার যে সাংবাদিকতার যে বিভিন্ন প্রতিবেদন, সেগুলো আর্কাইভ করে রাখার কোনোভাবে ব্যবস্থা করেছিল তখন? না, এই যে কঙ্কাল কাণ্ড, তারপরে মেডিকেল কলেজে, বেসরকারি মেডিকেল কলেজে সিট বিক্রি, তারপরে ওই যে জল, কলকাতা পুরসভার জল পাচার বা এইসব ইত্যাদি, আমি প্রথম দিকে কিছু কিছু মানে রাখতাম সিডি করে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমার এই কঙ্কাল কাণ্ড এখনও মানুষ যারা দেখেছেন সেই সময় চ্যানেল 10-এ, সেটা আমাকে বলার চেষ্টা করেন, কিন্তু আমার কাছে সেই ভিডিও ফুটেজ নেই। আর এখন তো মানে এখন যেমন সব ইউটিউবে সব আপলোড হয়ে যায়, তখন তো এরকম সিস্টেম ছিল না, তাহলে হয়তো বের করতে পারতাম। আমার কাছে একটা সিডি করা ছিল, সেটা কোথায় আছে আসলে। এত আমরা ঘর চেঞ্জ করেছি, ভাড়া এই বাড়িতে ভাড়া, ওই বাড়িতে ভাড়া, তো এ করে করে সব না গুছিয়ে রাখা যায়নি। এরকম আমার অনেক কিছুই নষ্ট হয়েছে। আমি কিছু লেখালেখিও করতাম, সেগুলোও রাখা হয়নি। আর আমি একটু আমি একটু ওই সব কিছু গুছিয়ে রাখতে পারি না আর কি। একা মানুষ তো, সব হয় না, একটা ভাবনা চিন্তা করছি, আর মানে সব কিছু রাখতে পারিনি আর কি। তো রাখতে পারলে ভালো হতো। আর এখন যে খবরগুলো করা হয়, এখন তো আর্কাইভ, এখন তো আমার নিজস্ব একটা লাইব্রেরি তো রয়েছে, যা ফুটেজ আমি করেছি, বিশেষ করে 2020 পর থেকে। আমি দেখবে কোনো কিছু হলে আমি এক ক্লিকে আমি সব বার করে দিই। মানুষ হয়তো অবাক হন যে আমি তাড়াতাড়ি কী করে দেখাই পুরোনো ভিডিও, এগুলো আমার কাছে আছে। কিন্তু তার আগে খুব বেশি নেই। এবার ইউটিউব থেকে কিছু যেগুলো আপলোড করা ছিল সেখান থেকে বের করি মাঝে মধ্যে। তাহলে সেই ফুটেজের জন্য এখনো আফসোস হয়? আফসোস হয়, আমার খুব দেখতে ইচ্ছে করে সেই কঙ্কাল চুরির। মানে আমার মনে ভেসে আছে আমি কীভাবে করেছি, খবরটা কীভাবে ট্রিট করা হয়েছিল, সেটা একটা ইতিহাস ছিল। কিন্তু সেই ফুটেজ যদি কার কাছে থাকে আমাকে পাঠালে আমি খুব উপকৃত হব। আমি সিডি করেছিলাম, কিন্তু সেই সিডি আর কোথায় আছে, এত সিডির মাঝে আর খুঁজে পাচ্ছি না। দাদা, সেই সময়কার খবরের মান আর এখন যে বর্তমান পরিস্থিতি তার মান, এটা নিয়ে কখনো উদ্বেগ প্রকাশ, কিছু ভয় মনে হয় যে এটা ভাবনা চিন্তা কিছু আছে বিষয়টা? না, তখন খবর তো একটা সময় খবর হতো, এখন খবরের থেকে তো বেশি মানে নিউজের থেকে ভিউজ ব্যাপারটা এসে গেছে। যেটা করলে ভিউ বেশি হবে সেটাতেই সব মানুষ ঝুঁকে যাচ্ছেন। এখন একতরফা অনেক কিছু হয়ে যাচ্ছে। আগে যখন আমরা কাজ শিখেছি তখন তো এত মিডিয়া রমরমা ছিল না। তখন ইলেকট্রনিক্স মিডিয়া, আমি যখন কাজ শুরু করেছি কোথায় ছিল, তখন তো এই 24 আওয়ার্স নিউজ চ্যানেল যে এসবও একটা ছিল না। আমাদের চোখের সামনে সব কিছু মানে হলো। প্রথমে ওই সন্ধ্যার খবর, টাইমের খবর হতো, তখন সব ওই ব্যালেন্সড খবর হতো, ব্যালেন্সড মানে দুই পক্ষের বক্তব্য তুলে ধরে হতো, কোনো কমেন্ট থাকতো না নিউজে। এখন তো মানুষ কমেন্ট করে দেন, সবাই সব কিছু একটা দিক বলে দেন, না হলেও সেটা বলে দেন। ফলে এখন যেমন করে খুশি চলছে। মিডিয়া এরকম ছিল না। আমরা বর্তমান মিডিয়ার যে বিষয়গুলো সবটা যে আমরা খুব ভালোবাসি তা না, পছন্দ করি তা না, কিন্তু একটা আমরাও যেমন কোথাও একটা সেই গা ভাসিয়ে দিচ্ছি, তালে তাল মেলাতে হচ্ছে। কিন্তু মিডিয়ার যে ভূমিকা ছিল আগে, একটা সব পক্ষের কথা তুলে ধরে কোনো বায়াসড যে ব্যাপারটা, সেটা কিন্তু আগে ছিল না। এখন তো কোন পক্ষের কোন পন্থী এই পর্যায়ে চলে এসছে, এটা মিডিয়ার জন্য খুব দুর্ভাগ্যের। কিন্তু পরিস্থিতি এরকম তৈরি হয়ে গেছে। ফলে আগের থেকে এখন অনেক আলাদা। কিন্তু আমাদের স্কুলিংটা যেহেতু একেবারে ওই রকম একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ব্যাপার থেকে শুরু হয়েছিল, আমরা ফিল করি মিডিয়া কোন দিকে এগোচ্ছে, আমরা চেষ্টা করি যতটা করা যায়। কিন্তু এখন তো আমি শুধু মিডিয়ার ভূমিকায় নেই, আমি যেমন বলি দিয়েছিলাম যে এর ভোটের আগে আমি পরিবর্তনপন্থী। আমাকে একটা পন্থী হিসেবে আমি নিজেকে বলেই দিয়েছিলাম, কারণ আমার কাছে একটা তাগিদ ছিল রাজ্যে পরিবর্তনের। মিডিয়ার ভূমিকা যেমন আছে, পাশাপাশি আমার এই বাংলাতে মানে যেটা চলছিল তার পরিবর্তনের একটা তাগিদ জন্মেছিল। ফলে আমারও খবরের মধ্যে একেবারে তৎকালীন শাসক বিরোধী অবস্থান ছিল। কিন্তু যাই করেছি, করার চেষ্টা করেছি দুটো ভাবনা থেকে। একটা হচ্ছে জনমত তৈরি করার ক্ষেত্রে, আর একটা হচ্ছে আমি যেটুকু করেছি না, ওই মিথ্যাকে সত্য বানানো, এটা করিনি। হ্যাঁ, তখনকার শাসকের কোনো গুণগান করে প্রশংসা করে আমি খবর করিনি, সেটা করার কথাও না।
আর শাসকটাকে যা দেখেছিলাম যে শাসককে রাখলে আরও সর্বনাশ হবে, ফলে একে হটাতে হবে। সেই জন্য আমি সেসব খবরগুলো করার চেষ্টা করেছি। আমার শরীরকে এখনো এইভাবে ফিট কিভাবে রেখেছো? নিয়মিত কি শরীর চর্চা করো, ডায়েট মেনটেন করো? না, আমি কোনো শরীরচর্চা করিনি, করা হয়ে ওঠে না। এত সময় খবর নিয়ে ব্যস্ত থাকি, মানে ঘুম থেকে উঠেও মোবাইল দেখি, কি হচ্ছে, কি কতটা কী সব খবর টবর হয়েছে। আবার শুতে যাওয়ার সময়ও মোবাইল দেখি। মোবাইল দেখার মানা সবার সময়, কিন্তু আমার অভ্যাসটা বদলাচ্ছে না, সেই দেখি, তাহলে খবরই ব্যস্ত। রহস্যটা কি? ফিট থাকি আমি, খাবারটা একটু মেনটেন করি। খাবার বলতে আমি একটু ওই রেশিও মেনে খাওয়া দাওয়া করি। যেমন যাই খাই আমি রাতে ওই উচ্ছে সিদ্ধ একটা গোটা, কোনোরকম নুন টুন কিছু ছাড়াই আমি ওটা আগে খেয়ে নেবো, এটাকে ওষুধ মনে করে খেয়ে নিই। ওটার জন্য আমার মনে হয় সুগার কন্টেন্ট মানে ব্যালেন্সড ব্যাপারটা থাকে। আর ভাতটা রাতের দিকে একটু কম খায়, এটা করি। কিন্তু তবুও বাঙালি তো, আমাদের খাওয়ার দিকে একটু ন্যাক বেশি আছে। তবুও খাবারটা কন্ট্রোল করছি। আগে অনেক খেতাম, মাঝখানে যখন ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছিলো ইত্যাদি একটা টেস্ট করলাম, তারপর থেকে খানিকটা ভয় হয়ে গেছে। তো সেই জন্যে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করছি। মাঝখানে আরও খানিকটা রোগা হয়ে গেছিলাম, আবার এই কদিন দেখছি আরও মোটা হয়ে যাচ্ছে, কিন্তু কন্ট্রোল করতে হবে। দাদা, সমস্ত জায়গায় কাজ করার পর এই স্বাধীনভাবে চিন্তা ভাবনা, আরামবাগ টিভি, এই টিভি আরামবাগ টিভির জন্ম দেওয়া, তো এইটা এই দিকে কেন হঠাৎ তুমি গেলে? এবং এর জনপ্রিয়তাটা আস্তে আস্তে যে জায়গায় যে লেভেলে এসেছে, এটা কোনোভাবেই কেউ অস্বীকার করতে পারে না। এই বিষয়টা একটু ব্যাপারটা। না, আমি গেছিলাম বলতে তো আমি কলকাতা টিভিতে কাজ করতে করতে নিজস্ব কিছু করব ঠিক করেছিলাম, কারণ তখন ওইভাবে কাজ করা যাচ্ছিল না। আর নিজের মতো করে চলার তো ইচ্ছা সব থাকে অনেকেরই। তো সেই জন্য আমি ওই টিভিতে কাজ করতে করতে পত্রিকা চালু করলাম, খানাকুল বার্তা প্রথম। তো খানাকুল বার্তা চালু করার পরে দেখলাম যে যা খবর বলছি তাই মানুষ নিচ্ছেন। মানে সত্যগুলোকে ওইভাবে তুলে ধরার মিডিয়া ছিল না, আমাদের এলাকাতেও মিডিয়া ছিল, কিন্তু আমরা যেভাবে বোল্ডলি খবর করতাম ওইভাবে কেউ করতো না। তো দেখলাম নিচ্ছে, আর ওখানে পত্রিকা ছিলও না। তো ওটা হিট হয়ে গেল। ওই হিট থেকে পাশে আমতা হাওড়ার ওখানে করলাম, ওটাও হিট হয়ে গেল। তো যখন দেখলাম এই লোকাল মিডিয়া হিট হচ্ছে, তখন ভাবলাম যে মানে প্রিন্ট মিডিয়া হিট হচ্ছে, তখন ভাবলাম যে ঠিক আছে, একটা ইলেকট্রনিক্স মিডিয়া যদি করা যায়। তো টিভি তো আমার হাতে করি, টিভি আমি জানতাম। পত্রিকাতে আমি পরে কাজ করেছি, কিন্তু টিভি হচ্ছে আমার মেন শুরু থেকে, 21 বছর বয়স থেকে। তখন আরামবাগে একটা কেবল টিভি করার কথা ভাবলাম, আরামবাগ টিভি নামে। তো দেখলাম খুব চলছে। প্রথম দিকে কেবল অপারেটর যারা ছিলেন তারা ক্যারি করতে চাইছিলেন না অনেকে, কিন্তু চ্যানেলটা এতটা হিট হলো, মানুষের ডিমান্ড তৈরি হলো, সমস্ত কেবল অপারেটররাই এলাকাতে চ্যানেলটাকে ক্যারি করতে শুরু করলেন। লোকাল খেলাধুলো খবর খুব ভালোভাবে করতাম। তো এই করতে করতে চ্যানেলটা হিট হয়ে গেল। আমরা শাসকের বিরুদ্ধেও সব খবর টবর করেছি যেটা মনে হয়েছে। তো শাসকের আবার কুনজরে চলে এলাম, পুলিশের কুনজরে চলে এলাম, পুলিশের সম্পর্কে অনেক খবর করতাম বলে তাদের তোলাবাজি ইত্যাদি। তারপরে কেস টেস আসা শুরু হলো, সেই কেসেই আমাদেরকে বেঁধে ফেলার চেষ্টা হলো। অনেক চেষ্টা করেছি, আমরাও ফাইট করে গেছি। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত ভুলভাল কেস দিয়ে আমাদের সবাইকে অ্যারেস্ট করলো, চ্যানেলের সব কিছুকে তুলে নিয়ে চলে গেল। জিনিসপত্র মেশিন টেশিন সেগুলো এখনও রয়েছে ওখানে পুলিশে থানাতে। তো থানাতে জেলে কাটালাম, তার একটা দীর্ঘ জীবন আছে, সে নিয়ে আর এখন আর বলতে গেলে অনেক সময় লেগে যাবে। জেলে কঠিন জীবন কাটিয়ে যখন ফিরলাম 2 মাস পরে, দেখলাম অন্ধকার, কিছুই নেই, চ্যানেল চালাবার কোনো মেশিনপত্র নেই। তো তার আগে থেকে ইউটিউবে আমাদের অ্যাকাউন্টটা করা ছিল। তো ভাবলাম যে চ্যানেল করতে গেলে অনেক টাকা পয়সা লাগবে, অনেক কিছু, তখন কিছুই পয়সা করি নেই। তখন ওই ইউটিউবে একটা দুটো করে ভিডিও আপলোড দিতে লাগলাম, দেখলাম ওখানেও ভিউ হচ্ছে। তারপরে শুনলাম যে ইউটিউবে নাকি টাকা পাওয়া যায়। তো ওখানে টাকা, ওই মানিটাইজ যে ব্যাপারটা করলাম, দেখলাম টাকা পয়সা আসছে। তখন ভাবলাম যে তাহলে এটাই ধরে রাখি, কারণ চ্যানেল নতুন করে করতে গেলে তার ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। চ্যানেল করতে গেলে তখনও তৃণমূল কংগ্রেসের সরকার, তার অফিস লাগে, তার কেবল তার লাগে, তো ওরা তো ডিস্টার্ব করবে, তার কেটে দেওয়া, অফিসে হামলা করা। আর ইউটিউব চ্যানেল মানে যেখান থেকে খুশি দেওয়া যায়, কখনো কলকাতায়, কখনো বা তার বাইরে থেকে গিয়েও আপলোড দেওয়া যায়, সেটাই করতাম। তখন যে প্ল্যাটফর্মে যে চেঞ্জ করলে কেবল টিভি থেকে সরাসরি সোশ্যাল মিডিয়া ইউটিউবে, তো তখন কি ভেবেছিলে যে এতটা জনপ্রিয়তা পাবে? দেখো, আমরা যে কাজগুলো করতাম মানুষ নিতেন, তবে আরামবাগ টিভি তো নাম ছিল। এখন তো আরামবাগ টিভি নামটা এখন তো ইন্টারন্যাশনালে মানে লোকে দেখেন। তো নিশ্চয়ই আমাদের এত ভাবনা ছিল না, তাহলে তো আরামবাগ টিভি নামটা কেন দিতাম? আরামবাগ টিভি লোকাল একটা চ্যানেল, আজকে নামটা হয়তো আমরা আর বদল করিনি, কিন্তু চ্যানেলটা বিশ্বজুড়ে ছড়িয়েছে, মানুষ খবর দেখেন, আমরা বিশ্বের খবরও করে থাকি। এটা আমার আইডিয়ার বাইরে ছিল যে এতটা হিট করবে, ভাবতে পারিনি। তবে একটা আমার যা অভিজ্ঞতা হলো জীবনে, যে যদি সত্য কথাগুলো ডিরেক্টলি বলা যায় না, সেটা শোনার বা দেখার কিন্তু লোক আছেন, সেজন্যই এই জনপ্রিয়তা।
দাদা, মিডিয়াতে কাজ করার সুবাদে আমরা দেখেছি যে একটা প্রতিবেদন করতে গেলে তার পিছনে অনেক কিছু ভূমিকা থাকে, অনেকেরই ভূমিকা থাকে। তো এই আরামবাগ টিভিতে তোমাকে নিজে থেকে সমস্ত কিছু তথ্য সংগ্রহ করা, স্ক্রিপ্ট লেখা, বিশ্লেষণ করা, এডিটিং করা, সবটাই তোমার নিজের হাতে করা, এটা কতটা চ্যালেঞ্জের? এটা আমি নিজেকে ওয়ান ম্যান আর্মি বলি আর কি। এর একটা কারণও আছে। যখন আমি জেল থেকে বের হলাম, আমার সঙ্গে যারা ছিলেন তারা অনেকে সরেই গেলেন, তাদের পরিবারের চাপে হোক, যাই হোক, আবার কেস খেলে কী হবে। তো আমি আর তাদেরকে জোরও করিনি, আর আমি নতুন করে কাউকে অ্যাটাচ করিনি এই জন্যে, কারণ আমি দেখছিলাম যে আমি আমি নিজে যুক্ত যতটা না কেস দিচ্ছে, আমার স্টাফরা কোনো একটা কেসে তারা যুক্ত বলে দিচ্ছে, তার সঙ্গে আমাকে ট্যাগ করে দিচ্ছে। তো আমার ডালপাল্লা যেন না কেউ না থাকে। আমাকে কাজ করতে হবে, খুব ফ্রিলি কাজ করব, যাতে করে আমাকে কেস দেওয়ার ক্ষেত্রেও ওই না খুঁজে পায়, অন্য কারোর কেসে আমাকে ট্যাগ না করে দেয়। আমি দেখেছি এরকম হয়েছে। তো সেই থেকে আমি একাই ভাবি আর কি, একা ভাবি কাজটা শুরু করলাম। আর এখানে কি আর লাগে, একটা মোবাইল, একটা ল্যাপটপ আছে, আমার সফটওয়্যার আছে নিজস্ব, আমি অনলাইনে সব এডিট করি। আমি তো পরে এডিট করি না, যা করি সব অনলাইনে, সঙ্গে সঙ্গে যা বলছি ওই অবস্থায় রেকর্ড হচ্ছে, রেকর্ডটা অফ হচ্ছে, আমি জাস্ট আপলোড দিয়ে দিচ্ছি। আমার পরে কোনো সবটাই আমার, যে সেই যে লেখাটা উঠে না ভিডিওর এতে, থাম্বনেল যেটা হয় সেটা বানানো থেকে শুরু করে সবটাই আমার নিজস্ব। কি হবে, কি লেখা হবে, কি সাউন্ড হবে, এভরিথিং। সুতরাং এটা করি, এটা অভ্যাস হয়ে গেছে আমার। ক্যামেরা ফিক্সড করাই থাকে, আমি খবরটা নিজেই ঠিক করি, রিসার্চ যেগুলো দরকার সেগুলো নিজেকে করতে হয়। এবং এখন তো কম্পিটিশন হয়ে গেছে। আমি যখন কথা বলতাম একাই ছিলাম কার্যত, বা দু একজন ছিলেন। তারপরে পরে এখন তো প্রচুর ইউটিউবার হয়েছেন, তারাও খবর তাড়াতাড়ি ধরাচ্ছেন। আমরাও চেষ্টা করি যে ব্রেকিং নিউজ সেটাকে আমার মতো করে একটু তাড়াতাড়ি ধরাই। তো তারই মধ্যে করে নেওয়া হয়, একাই করে চালাই আর কি। তবে আমি এটা আমার মনে হয় যে অন্যদের থেকে আমি খুব ভালো করে কিছু করতে পারি না। অন্যরা দেখি অনেক ঝাঁ চকচকে সব বানাচ্ছেন, সব দিক দিয়ে ঝাঁ চকচকে। আমার সেটা থাকে না, আমার একটু এলোমেলো থাকে। কিন্তু তারপরেও যে মানুষ কেন দেখেন, আমি শুধু মাঝে মধ্যে ভাবি আর কি। তবুও মানুষ, আমি যেটা পরে বুঝেছি, যে তথ্যটা পাওয়ার চেষ্টা করেন। আর আমি যে কথাগুলো বলি, আমি ওই গল্প কথা বলি না, যে হয় অমুক হয়েছে তমুক হয়েছে, কিছুই হয়নি, ভিতরের খবর দিয়ে গল্প বানিয়ে ছেড়ে দিলাম, ওরকম না। আমি চেষ্টা করি যে যেটা হয়েছে সেই খবরটা নিয়ে বলার, এবং সেই খবরটাকে মেলানোর চেষ্টা করি, যাতে মিলে যায় যেন খবরটা। মিললে তবেই গ্রহণযোগ্যতা বাড়বে, না মিললে লোক আর একটা সময় পরে দেখবেন না। আমি বিরাট ভিউ পাবো, একটা বড় একটা লেখা দিয়ে দিলাম, হেডলাইন করে দিলাম, ভিতরে কিছুই নেই, বা সেটা পরের দিকে মিললো না, ওটা করি না। তো যেহেতু মিলেছে, মানুষ গ্রহণ করেন, সেই জন্য আমার প্রোগ্রাম ঝাঁ চকচকে হয় না। আমিও খুব ঝাঁ চকচকেভাবে প্রেজেন্টও করতে পারি না, তবুও মানুষ ফলো করেন, এটাই ভালো লাগে আর কি। দাদা, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা সবাই দেখেছি সেটা, ঈদের দিন তোমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সরাসরি ফোন করে। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন বিভিন্ন বিষয়ে পরামর্শ আপনাকে দিতে বলেছেন। তো এটা তোমার কাছে কতটা বড় সম্মানের, এই বিষয়টা তুমি কীভাবে দেখছো? শুভেন্দু অধিকারী তো এখন বাংলার স্বপ্ন। বাংলাটা যা হাল হয়ে যাচ্ছিলো, সেই জায়গা থেকে বাংলাকে বের করে আনার যে চেষ্টাটা, তার প্রধান কাণ্ডারি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার যোগাযোগ তো অনেক পুরনো। এখন মুখ্যমন্ত্রী হয়েছেন অনেক আগে থেকে ওনার গোটা পরিবারের সঙ্গে, পরিবারের সকলের সঙ্গে আমার যোগাযোগ বলতে পারো। তো ফলে যোগাযোগ ছিলই। এখন পরামর্শ বলতে ওনার তো এমনি পরামর্শদাতা তো ওনার আছেনই, উপদেষ্টা আছেন, সরকার আমলা অনেকেই আছেন। আমাদেরকে বলেছেন যদি কিছু বলার থাকে বলার। তো আমরা তো আমাদের খবরের মাধ্যমেই তো অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তবে উনি নিজেই কাফি, আমি কি পরামর্শ দেব তার জন্য উনি করবেন এটা আমি অতটা মনে করি না। উনি নিজেই খুব ভাবনা চিন্তা করেন, দিনরাত ভাবেন। ঠিক আছে, বলেছেন, যদি আপনারা বলেন যে এটা ভালো, তো আমার ভালো লাগছে। কিন্তু আমি মনে করি যে আমি এরকম কিছু না যে শুভেন্দু অধিকারীকে আমি পরামর্শ দেব। তো ওনার যা টিম আছে সেই টিম কাজ করবে। আমার যে কাজটা সেটা হচ্ছে, এতদিন আমরা পরিবর্তন করলাম, এবার হচ্ছে বাংলার আসলে পরিবর্তন চাই, উন্নতির দিক দিয়ে। তো এখন আমি যে কাজটা করতে চাই, যে যেগুলো দরকার সেগুলোকে মুখ্যমন্ত্রীর নজরে আনা, এগুলো দরকার, এগুলো করতে হবে, বা যেগুলো বলা ছিল সেগুলো হচ্ছে না কেন, বা এখন একটা কাঁচ, আতস কাঁচ হিসেবে বা আয়না হিসেবে আমি নিজেকে
একটু তুলে ধরতে চাইছি। কারণ এই যে সরকারটা এসছে না, এটা একটা ডাবল ইঞ্জিন সরকার। আমাদের খুব মানে সৌভাগ্যের বাংলার মানুষ এরকম একটা সরকার পেয়েছে। এতদিন ওই বলা হতো দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না বলে সস্তার পলিটিক্স হতো, নিজেরাও কিছু করতো না, আর কেন্দ্র যেগুলো দিত সেগুলো চুপি চুপি নিয়ে ওই ভোগ করে নিত। তো এবার আমরা ডাবল ইঞ্জিন সরকার পেয়েছি এবং কেন্দ্রীয় সরকারেরও একটা তাগিদ দেখতে পাচ্ছি বাংলাকে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে, এবং তাদের একটা বাড়তি তাগিদ থাকবে, যেহেতু 29শে ভোট আছে তাদের এমপি সংখ্যা বৃদ্ধির জন্য। ফলে এটা আমাদের কাছে একটা বড় সুযোগ বাংলাকে নতুন করে গড়ে নেওয়া। তো সেটাই এখন চেষ্টা করতে হবে। নতুন সরকার যেটা এসছে তাকে যতটা পারি ইউজ করে নেব এই বাংলাকে উন্নত করার জন্য। দাদা, এই মুহূর্তে তোমার মামলা বা কেসের সংখ্যা কটা? আমি তো লাস্ট 33টা আমার মনে পড়ছে, এখন অন্য কোথাও হয়ে রয়েছে কিনা আমি জানি না। তবে একটা কি, এই ভোটের পরে রেজাল্টের পরে কেসের সংখ্যাটা আর নতুন করে হচ্ছে না। আমি এই প্রসঙ্গেই আসবো, এই যে এত কেসের সংখ্যা এবং 4 তারিখে যে ভোটের রেজাল্ট হলো, এই রেজাল্টের পর তুমি, তোমার সন্তানেরা, দিদি, বিশেষ করে বাবা মা ওই দিনটা কতটা খুশি ছিলে এবং কিভাবে সেই দিনটা কাটালে, এটা যদি একটু বলো। কীভাবে কাটিয়েছি সেটা মানুষ দেখেছেন। আমরা তো রেজাল্ট তখনও পুরোপুরি কাউন্টিং হয়নি, তার আগে আমি আমার ওয়াইফ আমরা তো স্টুডিওতে বিরিয়ানি খেয়েছি। তার মানে আমরা কতটা খুশি। বাচ্চারাও একটুকু বোঝে, খুব বেশি পলিটিক্স না বুঝলেও, যে পরিবর্তন এসছে। ফলে ওই যে মানে ঠকঠাকানি দরজাতে অমক থানা থেকে এসছি, নোটিশ আছে, এটা তারাও বুঝতে পারে যে আর হয়তো এটা আসবে না। তো সত্যি আসেনি তারপর থেকে আর তো একটা মুক্তির স্বাদ। বাবা মাও চিন্তামুক্ত, কারণ তারাও দেখেছে কি যন্ত্রণা হয়েছে। আমি আমার ওয়াইফ জেলে থাকাকালীন আমার দোকান বন্ধ তো ছিল ভোটের এতে, আমরা জেলে থাকাকালীন আমার বাচ্চারা বাবা মায়ের কাছেই তো ছিল। তো সুতরাং তাদের কষ্টটা তারা আরও ফিল করেছে। তো ফলে নতুন করে কেস অন্তত এই মুহূর্তে হবে না, তারা ভেবেছে, কারণ আগের সরকারটা খুবই একটা বাজে সরকার ছিল। তো সেই জায়গা থেকে তারাও খুশি। কিন্তু শুধু আমার খুশি, বাবার খুশি, মায়ের খুশি বললে তো হবে না, বাংলার মানুষকে খুশি করতে হবে। আমি নতুন সরকারের কাছে আমার এটাই অ্যাপিল যে আমাদের মতো যারা এই অত্যাচারের শিকার হয়েছেন তাদেরকে রিলিফ দেওয়া, নতুন করে মিথ্যা কেস যাতে না আসে, পুলিশ যা ইচ্ছা তাই করেছে ধারা ভারী ধারা দিয়ে, সেসব যেন আর না কখনো আসে। এটা নতুন সরকারকে দায়িত্ব নিয়ে এটাকে পালন করতে হবে, তাহলেই আমরা সবাই খুশি হতে পারবো। দাদা, আগের সময়ে আমি আবার ফিরে আসছি মিডিয়ার বিষয়তে। মেন স্ট্রিম মিডিয়ায় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার দরকার ছিল, কোথাও মনে হয়েছে হয়তো সেই জিনিসগুলো হয়তো করেনি, যে কারণে আমরা বারবার দেখেছি তুমি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে এবং একটা বিশ্লেষণ করতে এবং তথ্যমূলক খবর করতে। তো এটা কি দাদা সমাজের জন্য গভীরভাবে ভাবতে গিয়েই এই ধরনের প্রতিবেদন তুমি করতে? এখন তো মেন স্ট্রিম মিডিয়া নেই, এখন সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া খবর করলে তারপর মেন স্ট্রিম মিডিয়া করে। মেন স্ট্রিম মিডিয়াতে এখন খবর দেরিতে আসে, তার আগে দেখবে সোশ্যাল মিডিয়া খবর চলে আসছে, তারপরে এখন সব এক্স হ্যান্ডেল এসব আছে, এসবে হয়ে যাচ্ছে। আমরা অনেক আগে খবর করে দিচ্ছি, তারপর দেখছি মেন স্ট্রিম মিডিয়া ধরছে। মেন স্ট্রিম মিডিয়ার অনেক বাধ্যবাধকতাও আছে, এবং তারা তো আগের সরকারের আমলে অনেক বেশি কন্ট্রোল ছিল, তো বিজ্ঞাপনের ব্যাপারও ছিল, সব খবর তারা করতো না। যখন সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে যেত তারপর তারা করতো। ফলে সেই জন্য সোশ্যাল মিডিয়ার ডিমান্ডটা একটু বেড়ে গেছে, যে এরা তো কারোর মানে এতে নেই, এরা যেটা খবরটা পাবে সঙ্গে সঙ্গে করে দেবে। তো এই আর সোশ্যাল মিডিয়ারও সবার ক্ষেত্রে হয়তো সেই বিশ্বাসযোগ্যতা আসেনি, কিন্তু অনেকেরই বিশ্বাসযোগ্যতা এসছে। ফলে তাদের খবরগুলো মানুষ বিশ্বাসও করতেন মেন স্ট্রিম মিডিয়ার থেকেও। মেন স্ট্রিম মিডিয়ার খবর দেখলেও মনে হয় অনেকের ক্ষেত্রে যে তো অমককে মানে মালিশ করার জন্য খবরটা করছে। তো সেই হিসেবে এখন আর সোশ্যাল মিডিয়া মানে একটা আলাদা মানে সামান্য কিছু, ও তো সোশ্যাল মিডিয়া, এসব না। সোশ্যাল মিডিয়ার গ্রহণযোগ্যতা এত বেড়েছে না, এখন মেন স্ট্রিম মিডিয়াকে ছাপিয়ে যাওয়ার মতো অনেক ক্ষেত্রে দেখেছি। আমরা চাই মেন স্ট্রিম মিডিয়াও কাজ করুক, তারা মেন স্ট্রিম মিডিয়ার মতো থাক, কারণ আমি তো নিজে মেন স্ট্রিম মিডিয়ায় কাজ করে আসার লোক না। তো সুতরাং মেন স্ট্রিম মিডিয়া থাক, তারা এগোক, আমরাও এগোবো, তো এইভাবে চলুক। কিন্তু তারা যদি শূন্যতা তৈরি করে, সেই শূন্যতা পূরণের জন্য কোনো দিক থেকে তো আসবেই, তো সেখানটায় সেই গ্যাপটা পূরণ করার জন্য সোশ্যাল মিডিয়া এগিয়ে আসছে। আমাদেরও কাজের স্কোপটা হয়তো বেড়েছে। কিন্তু আমার খারাপ লাগে কখনো কখনো, সবাই না, কোনো মেন স্ট্রিম মিডিয়া সোশ্যাল মিডিয়াকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে। এটা ঠিক না। আমরা হুট করে চলে আসিনি সোশ্যাল মিডিয়া, আমরা মেন স্ট্রিম মিডিয়ায় কাজ করে এসেছি। যেটা বলা হচ্ছে, যেটা ধরা হচ্ছে, সেটা ঠিক কিনা সেই অনুযায়ী বিচার করা উচিত। তো এখন মেন স্ট্রিম মিডিয়াও মানছে কোথাও যে সোশ্যাল মিডিয়ার একটা অ্যাক্টিভ রোল আছে, তারাও সেই জন্য দেখি মেন স্ট্রিম মিডিয়ার লোকেরাও সোশ্যাল মিডিয়া ফলো করছেন বা কাজের প্রশংসা করছেন। তো ঠিক আছে, এগোচ্ছে।
দাদা এই যে এত বছর ধরে যে লড়াই করলে, এই আমি বলবো দুঃসাহসিক লড়াই, তো এই মনোবল কোথা থেকে পেলে, এই মনোভাবটা লড়াই কোথা থেকে এলো? মনোবলটা এই যে কোনো আপোষ করিনি, এটাই মনোবল, যে আমার কোনো ভয় নেই, আমাকে কোনো সত্যিকারের কেস দিতে পারবে না, দিলে ফেক কেস, আর ফেক কেস দিলে সেখান থেকে রিলিফ পাবো। সত্যি কেস দিলে ভয় থাকে, দুর্নীতি করে থাকলে ভয় থাকে। আর আমার বিরাট কিছু চাহিদা নেই যে এই খবরটা করবো না, দাও কিছু টাকা দাও, ব্ল্যাকমেল করে। আমি শুনেছি মিডিয়ারা খুব দুর্ভাগ্যের, বলাটাও খুব খারাপের, মিডিয়ার লোকেরাও আছেন একটা অংশের, তারা অর্থের বিনিময়ে খবরকে আপোষ করেন, ব্ল্যাকমেল করেন, এটা ঠিক না। তো যেহেতু আমার এইসব কিছু নেই, তুমি ভাবো না আমি এই যে এরকম একটা লড়াই করলাম আগের সরকারের আমলে, খুব কঠিন লড়াই ছিল, আমার ওপরে কি কম নজরদারি ছিল, টাকা পয়সার দিক দিয়ে ফাঁসানো ইত্যাদি। তো আমাকে সতর্ক থাকতে হয়েছে। আমার মনোবল এটাই ছিল যে আমাকে কি আর সত্য কেসে ফাঁসাতে পারবে না, মিথ্যা কেস দিক না। দিদি কতটা সাপোর্ট করেছে? দিদির সাপোর্ট তো দেখো, দিদির ব্যাপার আছে, তাকে বাচ্চাদেরকে নিয়ে, তুমি কোন দিদি বলছো আবার? দিদি, বৌদি, ঠিক আছে। তার বাচ্চাদেরকে নিয়ে চিন্তাভাবনা অবশ্যই থাকে যে আবার জেলবন্দি হয়ে গেলে আমার বাচ্চাদের কী হবে। ফলে তার কষ্ট ছিল। প্রথম দিকে সেও খানিকটা আমাকে সমঝে চলার কথাই বলতো, কিন্তু আবার আমাকে সব দিক দিয়ে যে আটকে রাখতে পারতো তাও না, আমাকে সে চিনে গেছিলো যে আমি আটকে থাকার লোক না। তো তারপরে সাপোর্টটা করতো, সবাই সাপোর্ট করতো। একটা ট্রমা তো ছিলই, একটা এরকম যে কোনো কেস আবার হলে, জেলবন্দি হলে, পুলিশ এলে তাতে খারাপ লাগতোই, চিন্তা আসতো, সেই পুরোনো দিনের কথা মনে পড়তো, জেলবন্দি হয়ে যাওয়ার কথাটা। তো সেই দিক দিয়ে ছিল, কিন্তু খুব সাপোর্টিভ ছিল। সাপোর্টিভ না থাকলে আমি কাজটা কী করে করি। তো সেইভাবে এগিয়ে যাওয়া আর কি। বর্তমানে আন্তর্জাতিক বলো বা প্রতিবেশী যে দেশগুলোর যা অবস্থা, তাতে করে তুমি কি মনে করো একবারে বাচ্চা অবস্থা থেকেই প্রতিটি নাগরিকদের রাষ্ট্রবাদী হওয়া জরুরি? দেখো, রাষ্ট্রবাদী হওয়া জরুরি কথাটা বলতে হবে কেন? দেশকে ভালোবাসা এটা তো কমন ব্যাপার। বাচ্চাদের তো শেখাতে হয় যে এটা আমার দেশ, আমার দেশ ভারতবর্ষ মানেই তো, এই ফিলিংসটা আসা মানেই তো রাষ্ট্রবাদী। রাষ্ট্রবাদী তো কোনো ডিগ্রি না, কোনো আলাদা করে তকমা নিতে হবে এরকম তো ব্যাপার না। এখন এই যে প্রশ্ন উঠছে রাষ্ট্রবাদী নয়, কাউকে বলা হচ্ছে রাষ্ট্রবাদী, এটাই সবথেকে বড় দুর্ভাগ্যের। রাষ্ট্রবাদী কথাটা কি বলে বলে করানো যায়? রাষ্ট্রবাদী জোর করেও করানো যায় না। দেশভক্তি এলেই রাষ্ট্রবাদী, দেশের প্রতি। এই যে রাষ্ট্রবাদী বা দেশাত্মবোধ জাগাতে হলে শিক্ষা ব্যবস্থাটা কিছু কিছু পরিবর্তন হওয়ার দরকার বলে মনে করো? সবার আগে বাবা মা, তাকে বোঝাতে হবে ছেলেদেরকে, দেশের কথা বলতে হবে, দেশের জন্য যারা অবদান রেখে গেছেন তাদের কথা স্মরণ করাতে হবে। আজকে আমরা কত সুখে আছি ভাবো তো, যারা স্বাধীনতা আন্দোলন করে গেছেন, আন্দোলনে যাচ্ছেন, তারা বাড়িতে ফিরবেন কিনা কোনো তার ঠিক নেই। তখন তো সোশ্যাল মিডিয়াও ছিল না, কিছু ছিল না, সরকার যে একেবারে, তখন সরকার তো ছিলই না, তখন যে সংসারটা কী করে চলবে তার কোনো ছিল না। তারপরেও তারা সংসার ধর্ম ছেড়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে ছেড়ে চলে গেছেন, মানে মুভমেন্ট করতে কত মানুষের প্রাণ চলে গেছে। তারা কী জন্য করে দিয়ে গেছেন? তারা ভেবেছিলেন যে আমরা মারা যাব, কিন্তু আমার পরবর্তী প্রজন্মের অন্তত যাতে ভালো থাকে, বা দেশটা আমার যাতে ভালো থাকে। তারা যারা মুভমেন্টে যেতেন, তারা ভোগ করবেন স্বাধীনতা, এই আশা তারা কতজন সেটা ভেবে গেছেন। তারা ভেবেছেন যা হবে হবে, চলে যায়, বাঁচে কি মরি, চেষ্টা করে যাব। তো যারা এইভাবে করে দিয়ে গেছেন, দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন, আমরা স্বাধীনতা লাভ করেছি। আজকে যদি সেই দেশটার মূল্য আমরা না বুঝি, তাহলে এটা খুব তাদের কাছে খুব দুর্ভাগ্যের আর কি, যে আমরা প্রাণ দিলাম দেশটাকে, সেখানে তারা ঠিক থাকতে পারছে না। আজকে দেশের মধ্যে এত করাপশন, এত দুর্নীতি, এত কিছু, এরকম মারামারি হানাহানি, এখনও দেশটা স্বাধীন হলো তবু তারা ভালো করে থাকতে পারছে না। আমার মনে হয় যারা মানে জীবন বলি দিয়ে করে গেছেন, যাদের জীবনদান যারা দিয়ে গেছেন, তারা যদি দেখতে পান ওপর থেকে, তারা এইভাবেই ভাবছেন যে কী জন্য আমরা স্বাধীনতার ডাকটা দিয়েছিলাম। আজকে নিজেরা এরকম করছে, তাতেও নিজেরা ঠিক করে থাকতে পারছে না। ফলে এটা মানে খুব দুর্ভাগ্যের যে আজকে আমাদেরকে বলতে হয় রাষ্ট্রবাদী হতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশের অবদানগুলো বাবা মায়েরা যদি বাচ্চাদেরকে একটু বলে, যারা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন, তাদের জীবনের ব্যাপারটা তাদের জায়গায় নিয়ে গিয়ে যদি ভাবান, যে দেখো তুমি যদি নিজেকে ভাবো যে দেশ স্বাধীন হয়নি, কালকে লড়াইয়ে নামতে হবে, এই লোকজন চলে গেলেন, বাড়িতে কী হবে কোনো ভাবার দরকার নেই, চলে গেলেন, কারণ দেশকে স্বাধীন করতে হবে। তো সেই ত্যাগটা যদি ভাবানো যায় না, তাহলে দেশের প্রতি এমনিই মায়া এসে যাবে, তাদের কথা ভেবে এসে যাবে। আর আমার দেশ, আমার এলাকা আমরা যদি একটু উন্নত করতে পারি, সেটা আমার গর্বের ব্যাপার। ফলে সামগ্রিক উন্নতির ব্যাপারটা মাথায় আসবে। তো এইসব করলেই দেশভক্তি চলে আসবে। আর দেশভক্তি থাকলে এত বিভাজন থাকবে না, এত মারামারি হানাহানি থাকবে না। দেশটা আমার সবার, আর তার মানে যারা আছেন আমরা সবাই দেশের ছেলে মেয়ে সন্তান, ফলে ভাই বোনের মতো আচারটা হবে। এই ভক্তিটা খুব জরুরি। কিছুদিন আগেই আমরা দেখেছি
মোহন ভগবত কলকাতায় এসেছিলেন, তুমি সেই সভাতে গিয়েছিলে। তো আরএসএসের যে কার্যক্রম বা কর্মপদ্ধতি, সেটা কীরকম কীরকম চোখে তুমি দেখছো? দেখো, আরএসএসকে তো আরএসএস সম্পর্কে আমার একটা অন্য ধারণা ছিল যে আরএসএস মানে বিরাট একটা খাতারনাক কিছু, মুসলিম বিরোধী একটা অমুক তমুক। আমার ওখানে গিয়ে ধারণাটা পাল্টে যায় যে আরএসএস তো এরকম মানে একেবারে সাধারণ একটা ব্যাপার। সাধারণ ব্যাপার বলতে মানে সবার জন্য সংগঠন। আগে মনে হতো আরএসএস মানে হিন্দুদের জন্যে অমুক তমুক, কিন্তু আমার ওখানে গিয়ে সেটা মনে হয়নি। হিন্দুত্ব বলে যে কথাটা চলে না, হিন্দুত্ব আমরা যেটা মনে করি হিন্দুত্ব মানে একটা কঠোর একটা হিন্দু মুসলিম বিরোধী বা অমুক বিরোধী, এটা হিন্দুত্ব না। হিন্দুত্ব যেটা আমার কথা মনে হয়েছে ওনাদের কাছ থেকে, হিন্দুস্তান অ্যাকচুয়ালি মানে ভারত একটা সনাতনী হিন্দুদের একটা জায়গা, সেটা একটা দেশ, এটা কালচারকে মনে হয়েছে, যার মধ্যে আমরা মুসলমানরাও পড়ি। ফলে এটা ওনাদের মধ্যে একটা বৃহৎ দৃষ্টিভঙ্গি। ওনারা কিন্তু মুসলমানদেরকেও মনে করেন যে তারাও মানে হিন্দুত্বের মধ্যেই আছেন, সনাতনীদের মধ্যেই আছেন। তার ধর্মীয় মানে উপরওয়ালার প্রতি বিশ্বাসের ধরনটা আলাদা, উপরওয়ালার প্রতি বিশ্বাস মানে তাকে মানে প্রার্থনা যে বিষয়টা, সেটা একটু আলাদা হতে পারে। কিন্তু আমরা সবাই ভারতীয়, আমরা সবাই সনাতনী। এই কনসেপ্টটা ওনাদের মধ্যে দেখলাম। ওনাদের মধ্যে একবার দেখলাম না, মোহন ভাগবতকে আমি নিজের সামনে থেকে দেখলাম যে আমরা হিন্দু, ওরা মুসলিম। আমি নিজে তো প্রশ্ন করেছিলাম, যথেষ্ট গুরুত্ব দিয়ে আমার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। ফলে এটা না আমার ধারণাটা পাল্টেছে। আমার মনে সেদিনই বিশ্বাস হয়েছিল যে আমি যদি আরএসএসের যে অফিস আছে নাগপুর, আমি যদি ওখানে গিয়ে আমি যেহেতু নামাজ পড়ি, আমি যদি ওখানে গিয়ে আমার নামাজের সময় হয়ে যায়, আমি যদি বলি যে আমি নামাজ পড়বো, একটু জায়গা দিন তো কোনখানে নামাজ পড়বো, আমার দেখে মনে হয়েছিল তারা বলতে পারেন যান ওই অফিসটাই বা ওখানটায় বসে নামাজটা সেরে নেন। মানে আমার ওখানে দেখে কিন্তু একবারে মনে হয়নি তারা ইসলাম বিরোধী, নামাজ বিরোধী বা এইসব না। তারা একটা অন্য ভাবনা নিয়ে চলেন এবং দেশকে অ্যাকচুয়ালি দেশভক্তির যে ব্যাপারটা তাদের মধ্যে বিরাট রয়েছে, সেটা আমাকে খুব মানে ভাবিয়েছে এবং আমার খুব ভালো লেগেছে এবং আমার ধারণাও কিন্তু পাল্টেছে আরএসএস সম্পর্কে। শুধু একটা জিনিস জিজ্ঞেস করবো, এই তো বিধানসভা ভোট হলো, ভোটে দাঁড়াবার সুযোগ এসেছিল? ভোটের আগে থেকেই আমাকে বলার চেষ্টা হয়েছিল আমি যেন ভোটে প্রার্থী হই। তো দাঁড়ালেন না কেন? না, আমি মনে করি যে ভোটে যেমন মানে পলিটিক্সে যেমন ভালো লোকেদের আসা উচিত, আর তেমনি সবাইকে আসতে হবে এটাও না। ভোটে জানালেই এমএলএ এমপি হলেই কাজ করা যায়, মানুষের পাশে থাকা যায়, এটা আমি বিশ্বাস করি না। আমার যে প্ল্যাটফর্ম, এটাও একটা বড় প্ল্যাটফর্ম মানুষের পাশে থাকার জন্য। তো সুতরাং আমার অ্যাকচুয়ালি সবার ব্যক্তিগত কিছু কারণ থাকে। আমার না এখনও পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত, আমি জানি না পরে কী হবে, আমার কিন্তু এখনও পলিটিক্সের প্রতি ডিরেক্টলি আমার ইন্টারেস্ট নেই। আমি যেটা আছি খুব ভালো আছি, যে কাজটা করছি মানুষ ভালোবাসেন, আর আমার যে কর্মপদ্ধতি এখন, তাতে করে আমার আয় উপার্জন যা আছে তাতে আমার সংসার চলে যায়। তো আমার মনে হয় আমি নিজে কোথাও ফিল করি যে এমএলএ এমপিদের থেকে আমি ভালো আছি। তো আমি যখন মনে করছি যে আমি এমএলএ এমপিদের থেকে ভালো আছি, তখন আমি কেন এমএলএ এমপি হতে যাব? সুতরাং আমি এখনও পর্যন্ত ঠিক আছি। আর এখন বাংলাকে নতুন করে গড়ার লক্ষ্য আমার, সরকারের কাছে সব কিছুকে তুলে ধরে। সুতরাং কি দরকার, সবাইকে যেতে হবে। আর কিছু লোককে তো থাকতেও তো হবে এইগুলো, এই যে কাজটা করছে সেই কাজটা করার। সবাই যদি পলিটিক্সের খাতাতে নাম লিখিয়ে ফেলি, তাহলে এই কাজটা কে করবেন? আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তো বাংলাদেশ যে সময় বিভিন্ন সময় দেখা গেছে তারা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাই হোক বা যে কোনো ইস্যুতে নিয়ে হোক, তারা বিভিন্ন রকম কথা বলেন, সেখানকার জনগণ থেকে শুরু করে নেতারাও কথা বলেন। তো এমন মাঝে মাঝে মন্তব্য করেন, সেটা কি আপনার কোথাও মনে হয় যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের কাছে একটা বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারে? অ্যাকচুয়ালি আমাদের এই যে উপমহাদেশের যেসব দেশ আছে এদিকটাতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানকার মুসলিমরা না অ্যাকচুয়ালি প্রকৃত মুসলিমই না। সবাই বলছি না, নিশ্চয়ই কিছু মানুষ আছেন, উগ্রতা অনেক বেশি। এরা মুসলিম, ইসলাম বলে, আমি মুসলিম বলে একটু জাহির করতে ভালোবাসে। এরা ধর্মের যে প্রিন্সিপাল, যে নীতি, সেগুলোকে ঠিক করে ফলো করেন না। তুমি দেখো না, আরবিয়ান যে কান্ট্রি আছে সেখানে তো প্রচুর মুসলিম, সেখানে অনেক ধর্মীয় কালচার পালন হয়, সেখানে তুমি এই উগ্রতা দেখতে পাবে না। তাহলে কি তারা মুসলিম থেকে বেরিয়ে গেছেন? এরা বেশি মুসলিম হয়ে গেছেন? না, এদের মধ্যে দেখনদারিটা বেশি। আর অন্য ধর্মের সঙ্গে একটা মানে কম্পিটিশন, একটা এই রকম ব্যাপারটা এসে গেছে। সেই জায়গা থেকে উস্কানিমূলক বক্তব্যগুলো আসে, আসলে এটা একটা না মজার জায়গা। তারা ভাবে এরকম বললে মজা পাবো। আর একটা ধারণা, ভুল ধারণা যদিও, ওরা ভাবে যে এরকম করলে মনে হয় জান্নাত পাওয়া যায়। পুরো ভুলভাল। এই যে নামাজ পড়া নিয়ে এত হই হুল্লোড়, এখানে আমাদের নামাজ পড়তে কেন দেবে না, কেন রাস্তাতে ব্লক করে নামাজ পড়তে দেবে না? কে বলেছে রাস্তাতে ব্লক করে নামাজ পড়লে তুমি জান্নাত চলে যাবে?
মানুষকে সমস্যায় ফেলে কখনোই তুমি কোনো ধর্ম আচরণ করতে পারো না। আমরা দেখতে পাচ্ছি যে মেন রাস্তা, সেখানে 5 মিনিট হোক আর 10 মিনিট হোক, রাস্তাটা ব্লক হলে একটা যানজট তৈরি হবে, তার মধ্যে অনেক অ্যাম্বুলেন্স আটকে যাবে, অনেক মানুষের জরুরি হয়তো ট্রেন ধরার সময়টা আছে সেটা মিস হয়ে যাবে। তো আমি কেন করব? যদি আমার মসজিদে বেশি জায়গা না থাকে, আমি 3-4 বার ধরে ধরে পাটে পাটে দফায় দফায় নামাজ করব, আমি রাস্তা ব্লক কেন করব? কিন্তু এটাকে ইস্যু করে যে না, আমাদেরকে নামাজ পড়তে দিচ্ছে না। এটা ঠিক নামাজ আদায় হচ্ছে না, এটা জোর করে ওই ধর্ম নিয়ে ওই মানে জোর দেখানো হচ্ছে। এটা ধর্ম না, এটা ইসলামও না। তো এইভাবে বাংলাদেশ থেকে এরকম উগ্র অনেক মনোভাব দেখানোর চেষ্টা করে। তারা মনে করে যে ভারত বিদ্বেষী কথা বললেই, ভারত যেহেতু এখানে সনাতনী হিন্দুদের বসবাস অনেক, তো তাদের বিদ্বেষী কথা বললেই মনে হয় জান্নাত চলে যাব। তারা সেরকম কথা বলে, যেটা আমাদের কাছে খুবই উস্কানি মনে হয়। সেই উস্কানিতে কেউ কেউ পাও দিয়ে থাকেন। আবার এদিক থেকে অন্য ধর্মের লোকেরাও থাকেন, তো সব মানুষ সমান না, তারাও একটা পাল্টা মন্তব্য করে দেন। তার জেরে আবার একটা তর্ক বিতর্কের জায়গায় চলে আসে, সেখান থেকে অশান্তি তৈরি হয়। আবার যদি তার মধ্যে পলিটিক্স ঢুকে যায়, পলিটিক্যাল পার্টির লোকেরা, তারা আবার এটাকে নিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করেন, সেখান থেকে বড় ঘটনা ঘটে যায়। তো সংক্ষেপে জানবো, আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেসের ভবিষ্যৎ কী? তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার, এটা তো বললাম। সিপিএম খানিকটা স্বপ্ন দেখছে, যেহেতু ফলতাতে দেখলাম রেজাল্ট খানিকটা ডেভেলপ করেছে ওদের জন্য। আসলে মুসলিম ভোটটা এখনও বিজেপির প্রতি তো নেই, সেই অর্থে তারা বিকল্প একটা জায়গা খোঁজার চেষ্টা করছে। তো বিকল্প হিসেবে তারা এখন বামকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না, যেখানে বাম আছে অন্য কেউ নেই। তো সেই হিসেবে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে। আমার ধারণা পৌরসভা যে ভোট আছে কলকাতায়, সেখানেও ভোট পার্সেন্টেজ বামেদের কিছুটা হলেও বাড়বে। কংগ্রেসের সংগঠন তো সেই অর্থে নেই, আর কংগ্রেসের অ্যাক্টিভ লোকের সংখ্যাও সেই অর্থে নেই। আর ওদের কে অ্যাকচুয়ালি নেতা, কে হাতা, কে কার গার্জেন, এটা বোঝাটাই ওরা মুশকিল। ওরা অনেকটা দিশেহারা। না হলে কিন্তু ওরাও চালাতে পারতো একটা দলকে। মানে দেখো, মানুষকে ভরসা জায়গায় আনতে হবে। মানুষ যদি ভরসা না পান যে এদেরকে দিয়ে কিছু হবে, তাহলে মানুষ কেন ভরসা করবেন? তো সেই জন্যে দল, সংগঠন, একমুখী ভাব, সংগঠন চাঙ্গা করতে হবে, দ্রুত অ্যাকশন নেওয়া ইত্যাদি, এগুলো দরকার আছে। কংগ্রেসের এই অভাবটা আছে। তার অন্যতম কারণও আছে, তারা এই বাংলাতে সে অর্থে নজর দিত না। কারণ দিদিমণিকে তারা সবসময় করার চেষ্টা করেছে, সাথে নিয়ে চলার চেষ্টা করেছে, যদিও দিদিমণি বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। আসলে গান্ধী পরিবারের সঙ্গে ওনার যোগাযোগ আছে, খুব বেশি করে উঠতে পারতো না রাহুল গান্ধী পরিবার। তো সেই জন্য এখানে ভাঙা টাইপের সংগঠন ছিল। কিন্তু এখন যদি তারা সংঘবদ্ধ হতে পারে, তাদের লোকের অভাব আছে, লিডারশিপের অভাব আছে। নাহলে কিন্তু মানুষ চাইছেন বিকল্প চাইছেন। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে একটা কিছু চাই, তো সেটা কী? এটা হচ্ছে মানুষের প্রশ্ন। তো সেখানে বাম কংগ্রেস যদি নিজেদেরকে একটু ডেভেলপ করতে পারে সাংগঠনিকভাবে, তার দিকে ভোট পার্সেন্টেজ যাবে। আবার নাকি এটাও দেখবো যে একটা সব কিছু ভেঙে নতুন একটা পলিটিক্যাল পার্টির উত্থান হলো বিজেপির বিরুদ্ধে, সেটাও হতে পারে। তবে তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ, কারণ তৃণমূল কংগ্রেস দলটা কারা করতেন, মানে এটা তো লুম্পেনদের দল হয়ে গেছিলো, মানে তোলাবাজ দুষ্কৃতী এদের দল হয়ে গেছিলো। তারা এই তোলাবাজ দুষ্কৃতী যারা, তারা সবসময় ক্ষমতার সঙ্গে থাকার চেষ্টা করে। এখন তৃণমূল কংগ্রেস যেহেতু ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তাদের সঙ্গে কেন থাকবে? সেই জন্য দেখো না, রাতারাতি সব ভেঙে যাচ্ছে, আলাদা ব্লক, এইসব ছটকাছটকি করছে। ফলে এদের ভবিষ্যৎ আমি অন্তত সামনে দেখতে পাচ্ছি না। এদের অন্ধকার, এটুকু বলতে পারি। তবে সংবাদ মাধ্যমগুলিতে দেখা যায় সন্ধ্যের সময় প্রায় প্রতিটা দিন বিভিন্ন টকশো হয়, বিভিন্ন আলোচনা হয়। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো, টকশোয়ের শেষে কোনো সিদ্ধান্তেতে কি কোনো উপনীত হতে পারে? সাধারণ মানুষ থেকে শুরু করে, দর্শক থেকে শুরু করে, এবং যারা টকশোতে অংশগ্রহণ করেছে তারা, তো এই সিদ্ধান্ততে উপনীত না হওয়া, এটা কি মনে হয় না এটা সমাজকে বেশি আরেকটু উদ্বেগের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে? টকশো তো ওই জন্য আমরা খুব একটা দেখি না। টকশোটা খানিকটা কিছু কিছু ক্ষেত্রে এন্টারটেনিং হয়, একে তাকে যাতা করে বলেন, লোকে এন্টারটেন করেন। টকশোর সত্যি সারবত্তা কিছু থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে একটা ওখান থেকে আলোচনা করে একটা যে কিছু জিস্ট বেরোলো, এটা থাকে না। সেই জন্যই তো সোশ্যাল মিডিয়ার কদরটা বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় টকশো হয়তো হয় না, কিন্তু এটা একটা লাইন ধরানোর চেষ্টা করে। আর ওখানে যা হয় ওই ব্যালেন্সড, মানে ইনি বললেন অমুক, উনি বললেন কি, এই নিয়ে খানিক তর্কাতর্কি হলো। এখন তো ভাষারও কোনো লিমিট থাকে না, যে যা পারছেন যেমন করে খুশি বলেন, ওই হয়, হইচই হয়, আলটিমেট কিছুই হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। সংবাদ মাধ্যমের একটা ভূমিকা থাকে, তারাও সেটা পালন করে না। একটা দিক, 1 ঘন্টা যে মানুষ প্রোগ্রাম দেখলেন, সেখান থেকে একটা দিশা তো দেখাতে হবে। এটা আমি দেখেছি, সত্যি দিশা দেখানোর একটা অভাব আছে এইসব টকশোগুলোতে। একবারে শেষ প্রশ্ন, আগের সরকার একরকম ছিল, নতুন সরকার পরিবর্তন হয়েছে। শিক্ষিত যুবক যারা আছে, সামগ্রিকভাবে সমস্ত দেশবাসীর প্রত্যাশা একটা বিরাট। তো এই সমাজকে, সাধারণ যুবকদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন?
না, আমরা তো খুব প্রত্যাশা নিয়ে আছি, তো যে বললাম যে আমরা খুব সৌভাগ্যের এই মুহূর্তে যে ডাবল ইঞ্জিন সরকার আমরা পেয়েছি। তো সুতরাং আমরা আগে যে সরকারগুলো ছিল তারা শুধু ঝগড়া করতো, কিছু দায়ী মানে নিজেরা কিছু দায় নিত না, কিছু হলে কেন্দ্রের দিকে দায় চাপাতো। এখন সেই সুযোগ সেইটা নেই দায় চাপানোর, এখন কাজ করতে হবে। তো ফলে আমাদের কাছে একটা বড় সুযোগ রয়েছে। তাই যুব সমাজ বা আমরা যারা আছি, আমরা হয়তো অনেকে এটাও ভাবছি যে সব কিছু রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, সেটা ভাবলে চলবে না। কিন্তু এটুকু নিশ্চিত করে বলতে পারি আগে যেভাবে চলতো তার থেকে বেটার হবে। তো আমরা একটু অপেক্ষা করি, আমরা আমাদের কাজগুলো যতটা পারি গুছিয়ে নিই। আমি জানি না আবারও কবে ডবল ইঞ্জিন সরকার পাবো। তো ডবল ইঞ্জিন সরকার থাকাকালীন বেশি পলিটিক্যাল কচকচানি না করে আমাদের উচিত কাজকর্মগুলো করে নেওয়া। আর এই পলিটিক্যাল কচকচানি এতটা হয়ে গেছিলো আমাদের রাজ্যে, যেটাকে আমি বলি পলিটিক্যাল দূষণ তৈরি হয়ে গেছিলো। চায়ের আড্ডাতে, রাস্তার মোড়ে, সব জায়গায় একটা পলিটিক্যাল হতো। আমরা যখন ছোটো ছিলাম তখনও কিন্তু এত কিছু হতো না, ছেলেমেয়েরা পড়াশোনার দিকেই থাকতো। আমরা তো স্কুল কলেজে চলে গেছি, পলিটিক্যাল ব্যাপারে আমরা না কিছু, আমাদের ইন্টারেস্টও ছিল না, আর অত ঢুকতো মানে কানে ঢুকতেও না। এখন বাচ্চাদেরকে তুমি জিজ্ঞাসা করো, তারাও সব পলিটিক্যাল স্লোগান বলে দিচ্ছে, এতটাই বাজে দূষণ হয়ে গেছিলো। তো সেই জায়গা থেকে আমাদের এখন বেরিয়ে আসতে হবে। আমাদের এখন টার্গেট একটাই, যতটা পারি এই সরকারটাকে ইউজ করে নেওয়া। তো যুব সমাজকেও সেই মতো করে এগোতে হবে। সবার যে সরকারি চাকরি হবে এমন না, কিন্তু এখানে শিল্পায়নের যে ব্যাপারটা বলা হচ্ছে সেগুলো হলে কর্মসংস্থান হবে। আর আমরা সবাই একটু পজিটিভ মাইন্ডে থাকবো। কালকেই সব কিছু হয়ে যাবে এটা না ভেবে অন্তত একটা টার্ম আমরা দেখব কীভাবে সরকারটা কাজ করছে। যদি আমরা সবাই কোঅপারেট করি আর কাজ করা, খেটে খাওয়ার মানসিকতা থাকতে হবে। ওই ভাতা দেবে ভাতাতে আমি কেন ভাতা পাচ্ছি না, অমক ভাতা, এটা করলে একটা জাতি, একটা দেশ কখনো এগোতে পারে না। খেটে খেতে হয়, বসে একটা সুস্থ সবল মানুষকে সরকার কেন বসিয়ে টাকা দেবে? এই যে ৩,০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার, আমার তো খুব গায়ে লাগছে যে ৩,০০০ মানে একটা বেতন কার্যত একটা, তো এই মানুষকে বসিয়ে ৩,০০০ টাকা দেবে। আর যিনি নিচ্ছেন তিনি কি দেবেন, কি দিচ্ছেন সোসাইটিকে, যে তিনি এই ৩,০০০ টাকা করে নিচ্ছেন, জাস্টিফাই করবেন না? তাতেও তারা তার ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে। কত কথা শুনছি, আমি তো বলবো এইসবগুলো বন্ধ করে দেওয়া উচিত। সরকার বন্ধ করতে পারবে না, কারণ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, কারণ ওই সরকারটাকে হটানোর জন্যে, কারণ ওই সরকারটা ভাতা নিয়ে এমন ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছিল, এটা না বললে আবার পরিবর্তনটাই আসতো না। তো পরিবর্তন এসে গেছে, এটা একটা কৌশল হিসেবে ধরে নিয়ে আমার মনে হয় এটা বন্ধ করা উচিত। কিন্তু সরকার বন্ধ করলে সরকার প্রশ্নের মুখে পড়বে। তো সেজন্যে কোনো মানুষের উচিত কোর্টে গিয়ে একটা মামলা করে দেওয়া, যে এটা হতে পারে না। একটা সুস্থ সবল মানুষকে একটা সরকার কখনো বসিয়ে টাকা দিতে পারে না। অসহায় মানুষ যারা আছেন, প্রতিবন্ধী মানুষ আছেন, তাদেরকে এর থেকে বেশি করে দাও, আমার কোনো আপত্তি নেই। খুবই দরিদ্র, পিছিয়ে পড়া, একেবারে কিছু করার ক্ষমতা নেই, তাদেরকে দিলে আমি তাও মানছি। কিন্তু সুস্থ সবল মানুষ, আমি দেখছিলাম একজন বক্তব্য রাখছিলেন, একজন না অনেকেরই বক্তব্য, আমরা মধ্যবিত্ত মানুষ, এই টাকাটা পেয়েছি, আমার ছেলেকে আঁকার মাস্টার দেব। এটা কথা হলো? আঁকার মাস্টার দেওয়ার জন্য সরকার টাকা দেবে, তারপরে মধ্যবিত্ত মানুষকে সরকার টাকা দেবে? এটা কোনো সিস্টেম হলো? এগুলো বন্ধ করা উচিত, কারণ টাকার আরও প্রয়োজন আছে। রাস্তাঘাট, স্কুল কলেজ, স্বাস্থ্য পরিষেবা। আমার একটা ভাবনা আছে, আমি সেটা পরে একটা লিপিবদ্ধ করব, যে একটা দেশ জাতি এগোতে গেলে কীভাবে চলা উচিত। আমার উপলব্ধির জায়গা থেকে আমি সেটা লিখছি একটা তো আমার মনে হয় এটা ভাবা উচিত। দেশটাকে নিজের মতো করে ভাবতে হবে। আমি যতটা পারি লুটে নিই পুটে নিই, এটা ভাবলে চলবে না। আমি আমার জাতি, আমার বাংলা কীভাবে এগোবে, একটা সামগ্রিক চিন্তাভাবনা থাকতে হবে, শুধু ব্যক্তির চিন্তাভাবনা না করে। এতে ব্যক্তিরও লাভ হবে। আসলে আমরা সবসময় কী ভাবি, আমার কতটা হলো, আমার আরও খানিকটা হয়, মানুষদের লোভের শেষ নেই। এটা না ভেবে আমার যতটা প্রয়োজন সেটা ভেবে নিয়ে বাকিটা আমি আমার জাতির জন্য, সোসাইটির জন্য যে দেবো ভাবি, বা আমি সরকার থেকে সেগুলো নেব না ভাবি, তাহলে কিন্তু সামগ্রিকভাবে দেশটা এগোবে। তাতে কী বলো তো, তাতে বৈষম্যটা দূর হবে, যে একটা লোকের হাতে প্রচুর টাকা আর একটা লোকের হাতে নেই, এটা কিন্তু হবে না। এই মানসিকতাটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে, এবং এগুলো ডেভেলপ করাতে হবে। পলিটিক্যাল পার্টির লোকেরা কম্পিটিশনে পৌঁছে গেছেন ভাতা করে, এতে করে সর্বনাশের দিকে চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে বের করে আনতে হবে, একটু পজিটিভ মাইন্ডে যুব সমাজকে থাকতে হবে, যে খেটে খাবো, আর খাটার জায়গাটা সরকারকেও করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সবটাই যে সরকারি চাকরি হবে তা না, কিন্তু কর্মসংস্থান তো বেসরকারি ফিল্ডও হয়, সে কলকারখানা পজিটিভলি সেগুলোকে করার চেষ্টা করতে হবে। তাহলেই দেখবে আমরা সেই এগিয়ে বাংলা, যেটা উনি বলে গেছেন সব থেকে পিছিয়ে রেখে, আমরা কিন্তু সেটা করতে পারবো। দাদা, এর সঙ্গে একটা কথা বলবো, সেটা প্রাসঙ্গিক বিষয়। এই যে পরিস্থিতি যে তৈরি হয়েছে, তাতে করে বর্তমান শাসক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কী বলবে? না, আমি একটাই বলবো, যে যেন ওটা না শুনি যেটা আগের বারের লোকেদের ক্ষেত্রে শুনছি, চুরির দুর্নীতি ইত্যাদি।
আর সবাইকে এটা ভাবতে হবে, সরকার কিন্তু চিরকাল থাকবে না। যে আছে মানে যা যা খুশি করে নিই, লুটপাট করে নিই, অনাচার অবিচার সরকারকে কাজে লাগিয়ে মানুষকে নির্যাতন করে নিই। দেখছেন তো কী হচ্ছে, সব কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, বা কাউকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে, জেলবন্দি করা হচ্ছেই, তারপর সব ফেরতও দিতে হবে। এটা যেন মনে রাখেন ওনারা, যে বিজেপি সরকার এসছে, আমরাও চেয়েছিলাম একটা পরিবর্তন এসছে, কিন্তু এটাই চিরস্থায়ী হয়ে থাকবে, কোনো দিন বদল হবে না, এটা যেন ভেবে নেবেন না। যা দেখছেন অপরের বিরুদ্ধে, সেটা থেকে শিক্ষা নিন, স্বচ্ছ প্রশাসন চালান, মানুষের হয়ে কাজ করুন, লুটপাট করবেন না, যাতে আমাদেরকেও আবার আপনাদের বিরুদ্ধে খবর না করতে হয়, এটা বলবো। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।